নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0-র এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির প্রজেক্ট ডিরেক্টর ঈপ্সিত চক্রবর্তী। আমি তাকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমি ঈপ্সিত চক্রবর্তী। আমি ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি প্রজেক্ট ডিরেক্টর। আমাদের একটা রিসার্চ ডিভিশনও আছে, জেরন টেকনোলজি রিসার্চ ডিভিশন, আমি ওটারও কোঅর্ডিনেট করি। আজকের এই এপিসোডটাতে আমি আমাদের একটু পার্সপেক্টিভ মানে সিএমআইজি, আমাদের প্রতিষ্ঠানের, আমাদের রিসার্চ টিমের পার্সপেক্টিভ অন অনুভব, এই যে অনুভব পডকাস্ট সিরিজটা চলছে, এটার উপকারিতাটি কী, কোন জায়গায়, আর এই উপকারিতা কীভাবে সাস্টেন করা যাবে, কোনো কি প্যাটার্ন আছে, কোনো অ্যালগরিদম বা কি কোনো কিছু যেটা থেকে এই অনুভবে যা হচ্ছে সেটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো, সাস্টেন করতে পারবো, তাই না? রোবাস্ট, রেজিলিয়েন্ট, সাস্টেনেবল, যেটা নিজে থেকে ইভলভ করছে, এরকম কোনো ইকোসিস্টেম তৈরি করা যায় কি? দেখুন, অনুভবে ইটস অ্যান অডিও পডকাস্ট, আমি শুধু কথা বলছি। আমার এখানে আমি যখন জয়েন করি, তার অনেক আগে থেকে, যখন আমি কর্পোরেট সেক্টরে ছিলাম, তারও আগে আমি যখন বিদেশে আমার মাস্টার্স ডিগ্রি করছিলাম, আমার একটা জিনিস মনে হতো, খুব ন্যাগিংয়েতে মনে হতো যে আচ্ছা, একজন বয়স্ক মানুষ, আমি দেখতাম যে সিএমআইজি যারা সিনিয়র সিটিজেন, যারা রয়েছেন এক্সিকিউটিভ কমিটির সিনিয়র সিটিজেন, ওনারা আসছেন, এত কাজ করছেন, এদিক ওদিক যাচ্ছেন। আরও অনেক বয়স্ক মানুষকে দেখতাম, মানে সেরকম কোনো কম্পালশান নেই বা করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ওনারা টাকার জন্য কিছু করছেন না, ওনাদের ক্যারিয়ারের জন্য ভাবতে হচ্ছে না, কিন্তু ওনারা কাজটা করে যাচ্ছেন, কিছু না কিছু ইনভলভমেন্ট, কাজ করে যাচ্ছেন। আমার মনে হচ্ছে যে কেন, আর এটা কী জন্যে আমি কাজ করি, কেন মানে শুধু ভালো লাগে বলে কাজ করে যাচ্ছি? আমার বয়স হয়েছে 72 বছর বয়স, আমার শরীরও খুব একটা ভালো নেই, যা হয় বয়স হলে এজিং ইনএভিটেবল, তার সাথে যে লসগুলো হয় সেগুলোকেও আর যে কোনো মানুষকেই তার মধ্যে দিয়ে চলতে হয়। তো আমি এই সময়টা রেস্ট নিই না, আমার কাজ করার দরকার কি? আমি বুঝতাম না এটা মানেটা, এটা এক নম্বর। আর একটা প্রশ্ন আসতো আমার মাথায়, সেটা হচ্ছে আমি দেখছি একটা প্যাটার্ন লক্ষ্য করেছি আমি, যে বয়স যত বাড়ে, মানে সিনিয়র সিটিজেন বলে 60 বছর 65 বছর যত বয়স বাড়ে, তত যারা মানে একদম নাস্তিক, মানে ভগবানে বিশ্বাস করে না বা কিছু, মানে অ্যাথিস্ট আর কি, তো তারা দেখি এটি রিলিজিয়াসিটি, স্পিরিচুয়ালিটি, পুজো আচ্ছা, ঠাকুর দেবতা, এই ব্যাপারটার দিকে কিন্তু গ্র্যাভিটেট করেন মানুষরা যত বয়স বাড়ে। সেটাই বা কেন? মানে কী এমন আছে যে এরকম লাস্ট ফেজ অফ লাইফে আমি আরও বেশি করে যেন স্পিরিচুয়াল করছি? তার মানে কি আমার কি এরকম মনে হচ্ছে যে আমারটা হয়তো বেশি দিন নেই, আর তো বেশি দিন নেই, আমি চলে যাবো? কতদিন থাকবো? আমার জীবনে কতদিন বাতি অলমোস্ট বুঝে আসছে, তাই না? বাতি ডিম হয়ে গেছে অলমোস্ট। তাই জন্য আমি তার কাছে আমি শরণাগত, তার কাছে। হ্যাঁ, একদিক দিয়ে এটা ঠিক কথা, বাট দিস টু ফিলোসফিক্যাল। মানুষ যখন কোনো কিছু করে, একদম এনলাইটেন মানুষ না হলে, সবাই তো আর মানে ইনকার্নেশন অফ গড নন, আমরা সাধারণ মানুষ যখন কোনো কিছু করি, তার পিছনে একটা কংক্রিট রিজন থাকে, খুব প্র্যাকটিক্যাল রিজন। একটা রিজন, যে রিজনটার জন্য আমার এই দুটো প্রশ্ন আমি উত্তর দিতে পারতাম না, কারণ ওই কারণটা আমি জানতাম না। কারণ একটাই, মানুষ সংঘবদ্ধ জীব, সোশ্যাল অ্যানিমাল। একা মানুষ থাকতে পারে না, থাকতে হতে পারে কিন্তু গ্রো করবে না, উপরের দিকে উঠবে না, তার কোনো ইভলিউশন হবে না।
মানুষ সবসময় গ্রুপের মধ্যে থাকে। সে গুহা মানবরা যখন ওরা কিচ্ছু বুঝতো না, তাদের ফ্রন্টাল কর্টেক্সই ডেভেলপ করেনি, তাদের ইন্টেলিজেন্স, তাদের মানে ইভেন আইডেন্টিটি, আমি একজন মানুষ, আমি আলাদা আমার এনভায়রনমেন্টের থেকে, সেরকমও কোনো ধারণা ছিল না। আমি ওই প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি, তখনও কিন্তু ওরা একসাথে থাকা শুরু করলো মানুষরা। এটা ন্যাচারাল। কেন? নিজে বাঁচার জন্য। আমি যদি অনেকের সাথে একসাথে থাকি তাহলে আমি হয়তো বেশি দিন বাঁচবো। আজকে এত হাজার হাজার বছর পরেও হয়তো বেঁচে থাকার জন্য আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হই না, কিন্তু অন্য কোনো কারণে হই। করোনা সাংঘাতিক ধরনের এই যে দুর্ঘটনা ঘটলো আমাদের মেডিকেল কলেজে, এমডি মহিলাকে যা করা, যাই হোক, এই ধরনের কিছু কিছু জিনিস যেটা পুরো পৃথিবীকে ইম্প্যাক্ট করছে, যেটা মানে মানুষের মনুষ্যত্বের একদম কোরে গিয়ে লাগছে ভেতরে, তখন কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়, তখন মানুষ সবাই একসাথে এগিয়ে আসে। কেন? প্রবলেমটাকে বা চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করা, চ্যালেঞ্জটাকে ওভারকাম করা। যেই ইস্যু আছে, যেটাই উঠেছে, সেটাকে আমি সলভ করব। করতে গেলে আমরা সবাই একসাথে হতে হবে। আজ এক্স্যাক্টলি একই জিনিস হচ্ছে। আমার বয়স 72 বছর, কিন্তু আমি এখন যেহেতু কোথাও কোনো কাজ করি না, আমি বাড়িতেই রয়েছি, আমি জানি আমি আরও বেশি দিন আমার মোবিলিটি, মানে বাইরে যাওয়া আসা, কাজ করা, এরকম জিনিস আমার থাকবে না বেশি দিন। আমি এখন বেরোচ্ছি কোনো একটা পারপাস নিয়ে বেরোচ্ছি, কোনো একটা পারপাসের জন্য কাজ করছি। কেন? কাজের জন্য নয়, সবার সাথে একসাথে। আমি সোসাইটির মধ্যেই রয়েছি, আমি সামাজিক জীব, আমি সমাজের মধ্যেই রয়েছি। হতে পারে আমি রিটায়ার করে গেছি, হতে পারে আমার বয়স 72, কিন্তু এখনও আমার কিছু দেওয়ার আছে। আমার এমন কিছু দেওয়ার আছে, আমি কিন্তু অ্যাসেট। আমাকে যদি মিনিমাম কেয়ার দেওয়া হয়, মিনিমাম কেয়ার, সব কিছু আমি একা করতে পারি না, তো বয়স হয়েছে, আমাকে যদি মিনিমাম কেয়ার দেওয়া হয়, তাহলে আমি ম্যাক্সিমাম আমার ফুড দেবো। এমনই কিছু যেটা সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এইটা মানে আমি বেরোচ্ছি এই জন্য, ইউনাইট করার জন্য অন্যদের সাথে। আমি বেরোচ্ছি এই জন্য একটা কোনো একটা কারণের জন্য পার্টিসিপেট করতে। সেটা হতে পারে অনুভব, সেটা হতে পারে কোনো ট্রেনিং প্রোগ্রাম, সেটা যে কোনো প্রজেক্ট হতে পারে, কিন্তু সেটা মহামারী হতে পারে, সেটা যে কোনো এপিডেমিক হতে পারে, কিন্তু আমার একসাথে আসি ওই জন্যই যে আমি একটা সিস্টেমের মধ্যে রয়েছি। আমার যতই বয়স হোক না কেন, আমি কানেক্টেড টু সামথিং গ্রেটার দ্যান মি। আমি সব সময় একটা বৃহৎ সংসারের মধ্যে রয়েছি, সেখান থেকেও আমার সরাতে পারবে না। একটা সংসারের মধ্যে থাকা, অন্যদের সাথে এরকম সলিডারিটি বা বন্ডিং একটা তৈরি করা, এটা করতে গেলে কাজ করতে লাগে, কিছু না কিছু কাজ করতে লাগে, তাই না? আমরা এখন পুজো করি, পুজোটাও কিন্তু ওই কাজটাই হচ্ছে। পুজোর সময় যে রিচুয়ালগুলো আমরা করি, ফুল দেওয়া, পরিষ্কার করা, ধূপ দেওয়া, একটা সার্টেন প্যাটার্ন আছে, এটা স্ট্রাকচার, একটাই প্যাটার্ন রেগুলার আমি করে যাচ্ছি। আমি আমার ঠাকুমাকে দেখতাম রেগুলার করে যাচ্ছি একইভাবে। কেন? তার কারণ উনি কী করছেন, উনি করছেন কি, যে তখন উনি বন্ডিং করার চেষ্টা করছেন, তাই তো? মানে আমি ঈশ্বরের শরণাপন্ন, ঈশ্বরের শরণাগত। এবারে তুমি আমায় দেখো, আমি তোমার কাছে এসেছি, আমার বয়স হয়েছে, আমি বেশি দিন থাকবো না, আমার মৃত্যুর ভয় নেই। মৃত্যুর ভয় কিন্তু ওইভাবে ডিরেক্টলি আসে না, তাহলে সারা জীবন মানুষ কোনো কিছু করতেই পারতো না। ভয় হচ্ছে ফিয়ার অফ আইসোলেশন, নট ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ আইসোলেশন। করোনা চোখে আঙুল দিয়ে এটাকে দেখিয়ে দিয়েছে। এই আইসোলেশন মানুষ সহ্য করতে পারে না। আমি জানি যে আমার বেশি দিন আমি থাকবো না, তার মানে আমার চারপাশের লোকগুলো থাকবে না। আমি এখন যাই করি, তাও তারা জায়গা তো আছে। আমাকে মেসমশাই বলছে, পাড়ার ছেলেরা আমাকে কিছু করার জন্য নিয়ে যাচ্ছে, একটা ক্লাবে যাচ্ছে, আমি কিছু তো আছে, সবার মধ্যে তো রয়েছি। আমি একা হয়ে যাব? জীবনের বাতি যদি নিভে যায়, তখন আমি একা হয়ে যাব না। তাই জন্যই আমি তোমার শরণাগত, তাই জন্যই আমি এই রিচুয়ালগুলো করছি, এই কাজগুলো। অনুভব ঠিক এইরকমই। আমরা বিভিন্ন এক্সপার্টিস, বিভিন্ন ডোমেনে এক্সপার্টদের নিচ্ছি। ধরুন স্পোর্টসের কেউ একজন, ঠিক আছে, স্পোর্টসের একজন মানুষ, তিনি এলেন অনুভব পডকাস্টের একটা সিরিজ, একটা এপিসোড করবেন। ওকে, আমি কোঅর্ডিনেট করছি, আমি অ্যাঙ্কার, ধরুন। হ্যাঁ, আমি কী করলাম, কী করে শুরু করলাম, ওনাকে অ্যাকনলেজ করলাম, অবভিয়াসলি উনি স্পোর্টস পার্সন, অবভিয়াসলি রিটায়ার্ড স্পোর্টস পার্সন। আমি ওনার সম্বন্ধে কয়েকটা জিনিস জানতে চাইলাম, কয়েকটা জিনিস আমি জানতে চাইলাম। কেন? ওনার ভালো লাগা, খারাপ লাগা, উনি কোনটা চাইছেন, ওনার কোনো অ্যাম্বিশন আছে কিনা, ওনার কোনো মিশন আছে কিনা এই রিটায়ার্ড লাইফে, এখন যেহেতু উনি কাজ করেন না, উনি ঠিক কী করতে চাইছেন, বা গিভিং দ্য অপরচুনিটি কী করা সম্ভব ওনার পক্ষে। আর এই অনুভব পডকাস্টে যিনি এলেন, উনি যে বলছেন, এটা আমরা ইনভাইট করেছি বলে এসছেন অবভিয়াসলি,
নিশ্চয়ই এটা আমরা ভালো লাগছে, একজনের ভালো লাগছে, অন্যরা উপকৃতও হচ্ছে। ওনার ভয়েস, যিনি স্পোর্টস পার্সন আগে ছিলেন, তখন অনেক ওনাকে চিনতেন, অনেকে বাড়িতে আসতো, এখন আর নেই, উনি মানে প্রফেশনাল স্পোর্টস পার্সন নন, তাই বলে কি জীবন ফুরিয়ে গেছে? না, এই তো এখানে আমার সামনে বসে রয়েছেন, আমার সামনে বসে উনি যা বলছেন ভারতবর্ষ শুনতে পাচ্ছে, বহু লোকের কাছে পৌঁছে যাচ্ছে ওই কথাগুলো। অনেকে মিল খুঁজে পাবে, আমার এরকম ব্যাপার, আমিও এরাই চাই। এইটা না খুব বড় জিনিস, এটা খুব বড় জিনিস। মানে এটা শুধু ভালো লাগা না, এটা একটা পারপাস, এটা একটা মিনিং। আমার লাইফের একটা মিনিং আছে, আমি পার্টিসিপেট করছি কোনো বিশাল কিছুতে একটা। আমরা জিজ্ঞেস করবো যে হ্যাঁ আপনি তো কোচিংও করাতেন নিশ্চয়ই, আপনি এখন কোচিং করান, তো এখন খেলেন না, কোচিং করান, তাহলে কত ছেলে উপকৃত হচ্ছে, তাই না? ক্রিকেটে কত ছেলে উপকৃত হচ্ছে। উনি খুব ভালো উইকেট কিপার ছিলেন, বেশ দু একজন ভালো উইকেট কিপার উনি তৈরি করেছেন। তো আচ্ছা স্যার, এরকম করলে কি হয় যে আপনি দেখুন, আপনাদের এত কিছু দেওয়ার আছে, আপনি রিটায়ার করে গেছেন, কিন্তু আমি দেখছি যে এই ছেলেরা আসছে, তার বাবা মারা এসে বসে রয়েছে, তারা খুব খুশি হচ্ছে, ছেলে আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আপনি খুব লজিক্যালি সায়েন্টিফিক্যালি বোঝান যে স্পোর্টসের ব্যাপারটা কীভাবে মানে ব্যাটিং গ্রিপ কীভাবে ধরা উচিত, কেন কী কখন সব কিছু। তো এইটা যদি আরও ছড়িয়ে দেওয়া যায়। স্পোর্টস একটা এমন জিনিস, খেলা একটা এমন জিনিস যেটা বয়সের সাথে সম্পর্ক নেই। আমার অনেক বয়স হয়ে গেলেও আমি বসে বসে কিছু একটা করতে পারি। মুভমেন্ট, খেলা, এর মধ্যে কোনো পারপাস নেই। খেলা হচ্ছে আউট অফ ডিলাইট, তাই তো? খেলার ছলে আমি করলাম, ভালো লাগলো তাই করলাম। তো এই জিনিসটা কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়? যে আপনি তো এখন যেটা করছেন 10 জনের হয়তো উপকার হচ্ছে, যদি 10,000 হতো। এইটা করতে গেলে আপনি যেখানে বসে রয়েছেন এইখান থেকেই হবে। এই আজকের যুগের টেকনোলজিক্যাল রেভলিউশন যেটা এসছে, ইনফরমেশান এজ যেটাকে বলা হচ্ছে, আমি এখানে বসে এটা বলবো, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে পৌঁছে যাবে। কত লোক তাদের উপকৃত হচ্ছে, কত লোক। আসুন আমরা একসাথে আসি। পরের দিনকে কে এলেন? একজন লয়ার এলেন, তারপরের দিন কে এলেন? রিটায়ার্ড নেভি অফিসার এলেন, তারপরের দিন একজন খুব বয়স্ক জেরিয়াট্রিশিয়ান নিয়ে এলেন। প্রত্যেকের কাছেই কিন্তু আমরা এইভাবেই অ্যাপ্রোচ করবো। আপনারা অনেক কিছু প্রথমে জানতে চাইবো, কী ভালো লাগে কী না ভালো লাগে, একটুখানি ছোটোখাটো কয়েকটা জিনিস। তারপর আপনি এখন যেরকম করছেন, আপনার কি মনে হয় না যে আপনি আরও বেশি কন্ট্রিবিউট করতে পারবেন? কীভাবে করা যায় বলুন তো? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি এই অনলাইন একটা স্ট্রাকচার আমরা তৈরি করি, একটা টিম তৈরি করি, আপনি যেমন এই ফিল্ডে আছেন, আর অন্যান্য ফিল্ড থেকে আরও কয়েকজন বয়স্ক মানুষদের নিয়ে আমরা সবাই মিলে টিম তৈরি করলাম, করে এই অনুভবের থ্রু দিয়ে আমরা স্প্রেড করছি মেসেজটা। কী মেসেজ? না, আসুন, আপনার মনে করবেন না আপনি একলা আছেন। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের ইস্যু, দেখুন আমরা সবাই আছি, একসাথে আসুন। আপনার সমস্যা থাকলে আরও 1000 জনের আছে, আপনি আমাদের সাথে আসুন। আমরা একজন না, 1001জনকে আমরা উপকার করতে পারবো। নিজেকে যদি আমি টেনে তুলতে চাই, 10 জনকে টেনে তুললে আমি নিজে এমনিই উঠবো। আমি কারোর জেনুইন উপকার করলে আমার উপকার হতেই পারে না। যদি হয় তার মানে আমি উপকারের নাম করে অপকারই করেছিলাম। তো এইটা হচ্ছে একটা প্যাটার্ন। এই প্যাটার্ন দিকে আমরা যদি এগোই, এই প্যাটার্নটা মাথায় রেখে, যে আমরা একটা গ্রুপ, একটা স্ট্রাকচার তৈরি করছি, সেই স্ট্রাকচারটা অবভিয়াসলি প্রথমে আমরা অনলাইনই করছি। তার কারণ হচ্ছে বেশি লোকের কাছে পৌঁছানো যাচ্ছে না অফলাইন। আমাদের দেশের, আমার পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের রিমোট যে গ্রামগুলো, সেখানে অনলাইনে কোনো কিছু কনসেপ্টই নেই। তার মানে কি, আমরা এখানে এটা করছি। প্রথমে অনুভব সিএমআইজির মধ্যে একটা অনুভব স্টুডিও রয়েছে, এখানে পডকাস্ট সিরিজ চলছে। প্রথম দিকে কিন্তু এটা প্রমোট করা হচ্ছে, লোকে জানছে কীরকম করে। প্রথম দিকে আমাদের সোশ্যাল ওয়ার্কাররা, আমাদের এক্সিকিউটিভ কমিটি, গভর্নিং বডি, এরাই জানাচ্ছে নিজেদের সার্কেলের মধ্যে। একটু দেখুন এই জিনিসটা, একবার এসে দেখুন। কয়েকজন এলেন, নতুন কয়েকজন এলেন, দেখে গেলেন, করে গেলেন, তাদের মুখ থেকেও আরও ছড়িয়ে গেল। এটাকে আমরা স্প্রেড ফ্যাক্টর বলি। একদম স্নোবল এফেক্টের মতন ছড়াচ্ছে জিনিসটা। এইবারে আস্তে আস্তে যেটা অফলাইন, মানে একদম রিয়েল টাইম, একটু দেখুন এখানে একটা জিনিস হচ্ছে, আমার খুব ভালো লেগেছে, একদিন দেখে আসতে পারেন। এইভাবে এটা শুরু হয়েছিল। এইবারে সেটা লোকে কী করবে, একটু দেখুন না, খুলে দেখুন, iradiolive.com CMIGNISD টাইপ করে দেখুন, বুঝতে পারবেন। আস্তে আস্তে অফলাইন থেকে অনলাইনের দিকে যাবে, গ্র্যাভিটেট করবে। তো এইটা হচ্ছে একটা ওয়ে অফ অ্যাপ্রোচ, একটা ফ্রেমওয়ার্ক, একটা সাইটোস্কেলেটন যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি। যে একটা অনলাইন এমন কিছু একটা স্ট্রাকচার তৈরি হোক, হতে পারে একটা ফেসবুকের মতন কিছু জিনিস, ঠিক আছে, একটা ফেসবুকের মতো কোনো জিনিস, যেখানে বয়স্ক, মানে এক্সক্লুসিভলি মেড ফর এল্ডার্স। আর এই যে অ্যাপ্লিকেশনটা, যেটা ফেসবুক ফর সিনিয়র সিটিজেন্স, এইরকম জিনিস, সেটা যদি পডকাস্ট হোস্টিংও করা যায় তাতে, যেমন আমরা iRadio Live করছি। ধরুন iRadio Live একটা এমন জিনিস হয়ে গেল যেখানে
যেখানে ওই ফেসবুকের মতো ব্যাপার হয়ে যাবে আর কি, যে কেউ ইউজ করতে পারবে বয়স্ক মানুষরা একসাথে এসে, হ্যাঁ, যে কোনো রকম বয়স্ক মানুষ যারা 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 মানে লেখাপড়াও জানেন না, লিটারেসি লেভেল একেবারেই নেই, তাদের জন্য কিন্তু এই টেকনোলজি কাজে লাগবে, মানে এই ধরনের ফেসবুক কাজে লাগবে। কীভাবে সেটা আমরা বার করছি, ভয়েস অ্যাক্টিভেটেড করে, ভয়েস ওভার আইপি বলে কমিউনিকেশনের ধরনের প্রোটোকল আছে। আমরা সেই ভিওআইপি যদি পডকাস্টে দিই তাহলে করে কিন্তু জিনিসটা দুটোরই কাজ করবে। একটা হচ্ছে আমি পডকাস্টে বলছি কিছু একটা, প্লাস আমি আবার ওখানে লিখতেও পারছি, ওখানে পোস্ট করতে পারছি, ওখানে নানা রকম ডিসকাশন চলছে। আর এই সব কিছু কেন? উদ্দেশ্য কি শুধু এন্টারটেনমেন্ট? না, একেবারে না। উদ্দেশ্য আমি বার করবো আমরা একসাথে। একটা কিছু মাথায় এটা আছে যে আচ্ছা, আমার বয়স 72 বছর, আমার বেশি ক্ষমতা নেই মানে মাঠে গিয়ে ফিল্ডে গিয়ে একদম মাটিতে নেমে কাজ করা, কিন্তু হ্যাঁ, আমার মতনই অন্যান্য যারা রয়েছেন তাদের যদি অসুবিধা থেকে থাকে, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বা আমি যথাযথ চেষ্টা করব সেই ইস্যুগুলোকে করে দেওয়ার, তাই তো, সলভ করার। সেই ইস্যুটাকে সলভ করতে গেলে আমাকে তো গিয়ে কিছু করতে হবে, আমি পারবো না। আমি আইডিয়া দিচ্ছি, একটু যারা আছে, ছেলেগুলো যারা রয়েছে, সোশ্যাল ওয়ার্কার তারা যদি গিয়ে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারে। কারো একটা অসুবিধা হয়েছে, কিছু একটা হচ্ছে বাড়ির মধ্যে, আমি জানতে পারলাম পডকাস্টের থ্রু দিয়ে, আমার নিজেরও এরকম অসুবিধার মধ্যে গেছি, আমি একটা জিনিস সাজেস্ট করলাম ওই এফবির মতন জায়গাটাতে, ফেসবুকে সাজেস্ট করলাম, ছড়িয়ে গেল চারদিকে। আমি কাউকে একটা অ্যাপয়েন্ট করলাম, কোনো একজন ইয়াং সোশ্যাল ওয়ার্কার, সে আমার আইডিয়াটা নিয়ে গিয়ে ইমপ্লিমেন্ট করলো, ফিরে এসে আমাকে ফিডব্যাক দিল যে এটা হয়েছে সাকসেসফুল, কিংবা হয়নি আনসাকসেসফুল, কিংবা আরেকটু কিছু হলে ভালো হয়। এইরকম মানে এক্সপ্লোরেশন চলছে, অনলাইনে একটা কিছু হচ্ছে, অনলাইনে জানছি, অনলাইন থেকে আমরা ডিসকাস করে একটা সলিউশন বার করছি, অফলাইনে গিয়ে সেটা দেখা যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না। এইরকম একটা অনলাইন অফলাইন যদি সিনার্জি তৈরি করা যায়, যেখানে একটা মানে ব্যাক অফিসও থাকবে, যেখানে এন্টারটেনমেন্ট থাকবে, রিসার্চ থাকবে, ট্রেনিং থাকবে, সার্ভিস থাকবে, সব কিছু থাকবে একটা ক্যানোপির মধ্যে, একটা ছাতার মধ্যে, একটা আমরেলার মধ্যে অনেকে আসবে, বিভিন্ন জেনারেশন, বিভিন্ন প্রজন্ম, তারা একে অপরের জন্য কাজ করবে, হাতে হাত ধরে এগিয়ে যাবে, আমরা সবাই এগিয়ে যাব। দিস ইজ দ্য সোল পারপাস অফ অনুভব 2.0 পরে ভার্সনটা। আমরা যদি মার্জিনালাইজডদের নিয়ে, যারা দারিদ্র্যসীমার নিচে, যারা অকাপড় লেখাপড়া জানেন না, যারা অ্যাবিউজড হন বাড়িতে, তাদের নিয়ে, আর পৃথিবীতে গ্রিন রেভলিউশন আসছে আবার, অ্যাটমসফিয়ারকে আমরা পুরোপুরি 12টা বাজিয়ে দিয়েছি। আমরা যদি গ্রিন রেভলিউশন, আমরা যদি আমার নেচারকে যদি আমরা প্রোটেক্ট না করি, নার্চার না করি, তাহলে কিন্তু আমরাও থাকবো না, কোনোভাবে থাকবো না। পয়জনিং, টক্সিক এনভায়রনমেন্ট অলরেডি শুরু হয়েছে। আমরা টেকনোলজি কাজে লাগাচ্ছি এত বেশি করে, কিন্তু দেখছি না যে ওতে করে আমাদের এনভায়রনমেন্টের কী হচ্ছে। এর পরের ফেজে আমরা ফোকাস করব এমন এক ধরনের টেকনোলজি যেটা বয়স্কদের কাজে লাগে, যেটা খুবই সিম্পল, ভীষণই সিম্পল, আর যেটা কস্ট এফেক্টিভ, আর যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেটকে বলা হয় গ্রিন ইলেকট্রনিক্স। জেরন্টোলজি হচ্ছে গিয়ে জেরন্টোলজি আর টেকনোলজির ফিউশন, তাই তো। আর গ্রিন ইলেকট্রনিক্স হচ্ছে টেকনোলজিরই আর একটা ভার্সন, টেকনোলজির আর সোশ্যালাইজেশন। তাহলে বয়স্কদের জন্য গ্রিন ইলেকট্রনিক্স, আর মার্জিনালাইজ যারা এরকম আমাদের দেশ সেন্টারে যারা আসেন, যারা দারিদ্র্যসীমার নিচে, তাদের জন্য ওই রকমই কোনো কিছু। লুপের মধ্যে থাকবে সবাই, যে টেকনোলজি ইউজ করতে জানবেন না তাকে করিয়ে দেওয়া হবে। গ্রিন ইলেকট্রনিক ডিভাইস নিজে থেকে অপারেট করতে না পারলে আমাদের সোশ্যাল ওয়ার্কাররা আসেন, করিয়ে দেবেন। আমরা দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, ওনারা করে নিতে পারবেন। কিন্তু আমরা ফোকাস করব মার্জিনালাইজড, 33% মতন মার্জিনালাইজড। আর আমরা ফোকাস করব টেকনোলজি, পার্টিকুলারলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি, যেটা লোককে এমনি উদ্বুদ্ধ করবে গাছ প্ল্যান করতে, একটু জিনিসটাকে গ্রিন লাগতে। এই দুটো জিনিসের ওপরে, এনভায়রনমেন্টাল সিমুলেশন অ্যান্ড মার্জিনালাইজড, এই দুটোর উপরে আমরা জোর দিচ্ছি। এইভাবেই এগিয়ে চলবো। নমস্কার। প্রথমেই আমাদের বক্তাকে ধন্যবাদ জানাই একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ এবং প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআইজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি তানিয়া দত্ত, এই পর্বের সঞ্চালক।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।